আপনাতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 14। সময় তখন সকাল গড়িয়ে বিকেল বা সন্ধ্যা। এই সময় সবেমাত্র ঘুম থেকে উঠে তুলতুলে নরম বিছানায় বসে আছে হৃদি। মাথা ভীষণ ভার হয়ে আছে। অতিরিক্ত কান্নার ফলে মাথা ধরেছে খুব। পিটপিট করে চোখ খুলে আবারও বন্ধ করে ফেলেছে। মাথার যন্ত্রণায় ইচ্ছে করছে মাথাটা কেটে ফেলতে। মাঝে মাঝে তার মাথায় এমন যন্ত্রণা হয়, অনেকক্ষণ মাথায় পানি দিলে কমে আসে। হৃদি বেড থেকে নেমে দু হাতে মাথা চেপে ধরে। বাথরুমের উদ্দেশ্যে দু কদম হাঁটতেই মনে হচ্ছে শক্তি শেষ। মাথা ঘোরাচ্ছে। হৃদি মাথা ঘুরে পড়তেই একটা শক্তপোক্ত হাত এসে তাকে জড়িয়ে ধরল। ক্ষিপ্ত মেজাজে বলল, বেড থেকে নেমেছো কেন? শরীর মাত্রাতিরিক্ত দুর্বল, প্রেশার লো, নিজের তো বিন্দুমাত্র খেয়াল নেই। হৃদি চমকে উঠে পিটপিট করে তাকালো তীব্রর দিকে। মাথায় তীব্র যন্ত্রণার পরেও তীব্র নীলাভ চোখ জোড়া দেখে ফ্যালফ্যাল করে চাইল। তীব্র এদিকে এভাবে তাকাতে দেখে ঝট করে কোলে তুলে মুচকে এসে বলল, আমাকে খেয়ে ফেলবে নাকি? হৃদি সম্মোহিত কণ্ঠে বলে, কি সুন্দর নীলাভ চোখ। তীব্র বাঁকা হাসলো। হৃদিকে বেডে বসিয়ে বলল, আমি পুরোটাই সুন্দর, চাইলে টেস্ট করতে পারো। ওয়ানা টেস্ট মি? হৃদির চট করে যেন হুঁশ ফিরল। নিজের বলা কথা নিজেই আহম্মকের মতো রইল। কি নির্লজ্জ কথাবার্তা। তীব্র মানে তীব্র চৌধুরী তার সামনে? পরপর সবটা মনে হতেই হৃদয় আবারও ভয়ে পিছিয়ে গিয়ে গুটিয়ে নিল নিজেকে। তীব্র কিছু না বলে উঠে খাবার নিয়ে এসে বসলো হৃদির কাছে। হা করো। হৃদি হাতও করলো, তবে খাবার খাওয়ার জন্য নয়। বিস্ময় হা করলো। তীব্র সেদিকে তোয়াক্কা না করে খাবার মুখে দিয়ে ইশারায় খেতে বলল। হৃদির মনে হচ্ছে সে এক্ষুনি অক্কা পাবে। মানে তীব্র চৌধুরী কিনা তাকে খাইয়ে দিচ্ছে? তীব্র চৌধুরী? তবে মায়ের পর অন্য কেউ তাকে খাইয়ে দিচ্ছে, তাও সে কিনা তীব্র চৌধুরী। হৃদির চোখের পানি ছলছল করছে। তীব্র তা দেখে বিরক্ত হয়ে ধমক দিয়ে বললে, খাচ্ছেন না কেন? হৃদি তীব্র ধমক খেয়ে ভাত চিবোতে লাগলো। তবে অদ্ভুতভাবে এই মুহূর্তে তীব্রকে সে ভয় পাচ্ছে না, কাঁপাকাঁপিও করছে না। বরং অদ্ভুত এক ভালো লাগা কাজ করছে। হয়তো অনেক বছর পর কেউ ওর কেয়ার করছে তাই। এই কেয়ারটুকুই যেন মুহূর্তের মধ্যে তীব্রের প্রতি ভয় ভুলিয়ে ভালো লাগার সৃষ্টি করলো। মানুষ নাকি আঘাতে আঘাতে শক্ত হয়, তবে হৃদির মতো কিছু মানুষ আছে যারা এত আঘাত সহ্য করেও শক্ত হতে পারে না। এরা নরম আর ভীতু হয়। একটু কেয়ারে যেমন গলে যায়, আবার একটু রাগারাগি করলেই ভয়ে ভীত হয়। আবার এরাই একটা সময় কঠিন হয়ে ওঠে। এই যে এতদিন যাকে জমের মতো ভয় পেয়ে বারবার জ্ঞান হারিয়েছে, আজ তার সামান্য একটু কেয়ারে সব ভয় দূর করে ভালো লাগা সৃষ্টি করেছে। হৃদি খেতে খেতে দেখল তীব্র নামক সুদর্শন পুরুষকে। অতিরিক্ত সুন্দর এই পুরুষ, সাথে অ্যাটিটিউড বলার বাইরে। এই যে শার্টের হাতা গোটানো মার্জিতভাবে নিজের হাতে ভাত মেখে তাকে খাইয়ে দিচ্ছে, সেটারও আলাদা স্টাইল। কালো শার্ট পরেছে, যার ফলে কিলার একটা লুক এসেছে। আর চুলগুলো গুছিয়ে সেট করা নাই, বরং এলোমেলোভাবে কপালে লেপ্টে আছে। এলোমেলো চুলে আজ তীব্রকে মনে হচ্ছে বেশি সুন্দর লাগছে। আমাকে কি সত্যি আপনার খেতে ইচ্ছে করছে? আমি কি লোভনীয়? দিদি হকচকিয়ে চোখ সরিয়ে নিল। ধুক ধুক করে কাঁপছে বুক, লজ্জায় লাল হয়ে গেল গালগুলো। মাথা নিচু করে চুপচাপ বসে রইল। তীব্র রিদিকে এভাবে লজ্জা পেতে দেখে ফিক করে হেসে দিল। দিদির চোখ তুলে দেখলো না সে হাসি। যদি দেখতো, যদি দেখতো তো বেহাই হয়ে তাকিয়ে থাকতো তীব্রর দিকে। কিন্তু আফসোস, দেখা হলো না সে হাসি। তীব্র একটু পর আবার বলল, আমাকে আপনার লোভনীয় লাগছে কিনা জানি না, তবে এমন লজ্জায় লাল হলে টমেটো ভাবে খেয়ে ফেলবো, এতে কোনো সন্দেহ নেই। হৃদি তীব্রর কথায় আরো লজ্জা পেল। কয়েক ঘন্টা আগেও যাকে জমের মতো ভয় পেল, আর এখন তার কথা লজ্জা পাচ্ছে। হৃদি খাওয়া শেষ হতেই তীব্র হাতে ওষুধ ধরিয়ে দিল। হৃদি বিনা বাক্য ব্যয় করে ওষুধ খেয়ে চুপচাপ বসে রইল। তখন চারদিকে মাগরিবের আজান দিচ্ছে। হৃদি আজানের ধ্বনি শুনে আশেপাশে তাকালো। এখানে থাকলেও আশেপাশে তাকানো হয়নি। তাকাবে কিভাবে? একটার পর একটা চমক আজ পাচ্ছে শুধু। বিশাল একটা রুম, সাদা রঙের রুমটায় সবই আধুনিক যুগের জিনিসপত্র। বিশাল খাট, খাটের দুই পাশে দুটো বেড টেবিল, এক পাশে বিশাল দেওয়ালের পুরোটাই আলমারি। আলমারির পাশে একটা টেবিল, সেখানে আছে ল্যাপটপ আর কিছু ফাইল। আলমারির এক পাশে একটা স্ট্যান্ড, সেখানে ঝুলো সাদা একটা অ্যাপ্রন। দরজার পাশে রয়েছে সোফা সেট, সামনে টি টেবিল। আলমারির অপোজিটে পুরোটাই পর্দা দেওয়া। হৃদি চিনতে না পেরে মিনমিন গলায় বলল, আমি কোথায়? তীব্র হাত ধুয়ে এসে বলল, তীব্র নিবাসে। হৃদি চমকে উঠল। তীব্র নিবাস? মানে ওই যে ব্যাপানো বিল্ডিংটা? এখানে তো তীব্র কাউকে অ্যালাউ করে না।
সে এখানে কি করছে? রিদি মনে মনে সব ভেবে চটপট বিছানা থেকে নেমে দাঁড়ায়। রিদিকে এভাবে নামতে দেখে তীব্র বিরক্ত হয়ে কিছু বলার আগেই লাবিব নক দেয়। তীব্র বিরক্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে, কি সমস্যা? লাবিব ভয়ার্ত কণ্ঠে বলল, বস, রূপ আত্মহত্যা করার চেষ্টা করেছে, হাতের রক কেটে ফেলেছে। তীব্র বিরক্ত হয়ে বলল, আমি কি করব? লাবিব না চমকালেও হৃদি চমকে তাকালো তীব্রর দিকে। রূপ আত্মহত্যা করেছে এটাই হৃদিকে নাড়িয়ে দিয়েছে, আর তীব্রর কথা হৃদিকে অবাক করে দিয়েছে। কত সহজে বলে দিল আমি কি করব। হৃদি এদিক ওদিক না তাকিয়ে সোজা ছুটতেই তীব্র খপ করেও হাত ধরে নিজের কাছে এনে কটমট করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? হৃদি কাঁপা কাঁপা গলায় থেমে বলল, আপু, রূপ আপু। তীব্র বিরক্ত হয়ে বলল, তো আপনার কি? নিজে আগে সুস্থ হন। হৃদি তীব্রর আচরণে কেঁদে উঠল। আপু, আপুর কাছে যেতে দিন। তীব্র আরও বিরক্ত হয়ে বলল, যেতে হবে না, রেস্ট করুন, আমি যাচ্ছি। হৃদি বাচ্চাদের মতো জেদ ধরে বলল, আমিও যাব, আপনি ডক্টরকে কল করুন, ছাড়ুন। আপু, হৃদি ডুকরে কেঁদে উঠল। হৃদিকে কাঁদতে দেখে তীব্র হয়তো নরম হলো। হৃদির দুকালে হাত দিয়ে চোখের মানে মুছিয়ে বলল, ওকে ফাইন, কাঁদবেন না, আমি বলছি কাঁদবেন না। লাবিব, রূপকে চিলেকোঠায় নিয়ে যা, আপুকে হসপিটালে নিয়ে চলুন। চিলেকোঠায় কেন? তীব্র মৃদু হেসে আবার হৃদির চোখে পানি মুছিয়ে দিয়ে বলল, আসুন। হৃদির হাত নিজের হাতের মুঠোয় নিয়ে তীব্র চৌধুরী বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে তীব্র নিবাসের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। তবে চৌধুরী বাড়ির ভেতরে না গিয়ে বাগানের শেষ মাথা পেরিয়ে চিকন সরু সুড়ঙ্গ দিয়ে কিছুটা হাঁটতেই লিফটের মতো কিছু একটা সামনে এলো। ওটাতে ঢুকতেই লিফট উপরে উঠে গেল। 1 মিনিট যেতেই দরজা খুলে গেল। দিদি অবাক হয়ে তাকাতেই দেখে সামনে একটা দরজা। দরজায় ঢুকতে এমার্জেন্সি অপারেশন রুমের মতো সকল যন্ত্রপাতি দেখে রীতি চমকালো। তীব্র ওকে রুমের বাইরে বের করতেই দেখে এটা চিলেকোঠার সেই রুমটা। আর রুমে উপস্থিত হলো রাবিব। লাবিবের কোলে রূপালী। রূপালীকে দেখেই হৃদির ডুকরে কেঁদে ওঠে। রূপালীর তখনও হুঁশ আছে। লাবিব হৃদিকে দেখে বলল, ভাবে বাইরে গিয়ে দাঁড়ান প্লিজ। কিন্তু আপু, বস আসে, দেখবে। হৃদি অবাক হয়ে তাকালো। তীব্র কি করবে? তবে জিজ্ঞাসা করা হলো না। হৃদি ধীর পায়ে বাইরে আসতেই দেখে সবাই ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। হৃদি চিলেকোঠার ঘর থেকে বের হতেই ঠাস ঠাস করে পরপর থাপ্পড়ে মাথা ঘুরে উঠল দিদির। এমনিতেও জ্বরের কারণে শরীরে দুর্বলতা প্রবল, তার উপর পরপর কয়েকটা থাপ্পড়। রাগে রিরি করতে করতে রাইফা চেঁচিয়ে উঠল, অসভ্য, শয়তান, কালনাগিনী মেয়ে, রাক্ষসী তুই! আমার মেয়েকে খেয়ে ফেলতে এসেছিস। কি ক্ষতি করেছি তোর? বল, কি ক্ষতি করেছি তোর? তোর মতো 2 টাকার মেয়েকে বোনের মর্যাদা দিয়েছিল আমার মেয়ে, বোনের মতো ভালোবেসেছিল তোকে। আর তুই কি করলি? কি করলি তুই? ওকে মৃত্যুর মুখে ঠেলে দিলি, প্রমাণ করে দিলি তো তুই তোর মায়ের মতোই স্বার্থপর। তোর মা আমার ভাইকে যেমন মৃত্যুর মুখে ঠেলে চলে গিয়েছিল, তুই আজ আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। আমার মেয়ের কিছু হলে তোকে আমি ছাড়বো না, খুন করে ফেলবো। হৃদি গালে হাত দিয়ে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। গালটা ভীষণ জ্বলছে। এতগুলো কথা তার মাথায় ভো ভো করে ঘুরছে। খুশি মেয়ে। এই বল, কি দিয়ে বশ করেছিস তীব্রকে? কালো জাদু করেছিস তাই না? বাপের মতো কালো জাদু জানিস তাই না? ওর মাঝে কি আছে? হ্যাঁ, কি আছে? কেন তীব্র তোকে পছন্দ করবে? রূপের মতো সুন্দরী মেয়েকে কেন তীব্র রিজেক্ট করবে? নিশ্চয়ই কোনো জাদু করেছিস। বল, কি জাদু করেছিস বল। রাইফার রাগে হিতেহিত জ্ঞান হারিয়ে হৃদিকে ধাক্কা দিতেই হৃদির ছিটকে পড়লো ফুলের টবের কাছে। নাজমা চৌধুরী এবার চুপ থাকতে পারলো না। হৃদির কাছে গিয়ে দেখলো কপাল কেটে রক্ত বের হচ্ছে। নাজমা চৌধুরী রেগে বলল, রাইফা, পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার রূপের কিছু হলে এই মেয়েকে আমি জীবিত রাখবো না। এতে ওর দোষ কি? তীব্র কখনোই রূপকে বোন ছাড়া অন্য কোনো নজরে দেখেনি। তাছাড়া হৃদি এখন তীব্রর বউ। তীব্র কখনো এই বিয়ে মানত না আম্মা। তীব্র শুধু তিশার কথা রাখতেই এই মেয়েকে বউ করে এনেছিল। ওকে ওর বাপের ওই জেল থেকে বের করে এনেছিল, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু এই মেয়ে ছলে বলে কৌশলে তাকে নিজের হাতের মুঠোয় নিয়েছে। না হলে রূপের মতো সুন্দরী মেয়ে কটা আছে? তাকে রেখে কেন এই মেয়ের প্রতি এত দরদ আপনার নাতির? এরা শুধু অন্যেরটা কেড়ে নিয়ে নিজের করে নিতে পারে আম্মা। তীরা চৌধুরীর কথায় নাজমা চৌধুরী বিরক্ত কণ্ঠে বলল, তুমি তো চুপ করে থাকো তীরা। তীরা চৌধুরী তেলে বেগুনে জ্বলে উঠল। রাগে গজগজ করতে করতে বলল, কেন চুপ থাকবো? আমার সংসার, আমার সন্তানকে কেড়ে নিতে পারে আর আমি বলতে পারবো না? নাজমা চৌধুরী কিছু বলার আগেই খেয়াল করলো হৃদি তার হাত পা ছেড়ে যাচ্ছে।
রিদি বেহুশ হয়ে পড়েছে। নাজমা চৌধুরী রিদিকে কয়েকবার ডেকেও জ্ঞান ফেরাতে পারল না। বাসায় আর কোনো পুরুষ নেই। তীব্র এমার্জেন্সি রুমে আর লাবিব। হ্যাঁ লাবিব। লাবিবকে কয়েকবার ডাকতেই লাবিব হকচকিয়ে বের হয়ে আসে। সে চিলিকোঠার ঘরেই ছিল। ভিতরে তীব্র আছে। তাদের চিৎকার শুনে বের হতেই দেখে হৃদি জ্ঞানহীন ফ্লোরে পড়ে আছে। কপাল কেটে রক্ত পড়ছে, যা নাজমা চৌধুরী আঁচল দিয়ে চেপে আছেন। লাবিবকে দেখে নাজমা চৌধুরী তাড়া দিয়ে বলল, হৃদিকে কোলে তুলে রুমে নিয়ে চল লাবিব, ওর কপাল কেটে গেছে, জলদি কর। লাবিব হকচকিয়ে একবার হৃদি তো আর একবার দাদির দিকে তাকালো। সরি দাদি, ভাবিকে টাচ করা মানা। মানে বস? নাজমা চৌধুরী অবাক হয়ে বলল, কেন আগে তুই ওর বিপদে ওকে কোলে তুলে নিসনি? লাবিব না বোধক মাথা নাড়ালো। প্রথম দিন বসই ভাবিকে রুমে রেখে এসেছিল, আর সেদিন পার্টির দিনও বসই ভাবিকে ফেপায় রেখেছিল। নাজমা চৌধুরী অবাক হয়ে তাকালো। তবে রিদিকে এখন এখানে ফেলে তো আর রাখতে পারবে না। তাই জ্যোৎস্না খালা আর দাদি মিলে রিদিকে কোনো মতো চিলেকোঠার রুমে নিয়ে শুয়ে দিল। এরপর কপালে ব্যান্ডেজ করে দিল। হৃদির মায়াবী মুখখানার দিকে তাকিয়ে দেখলো মুখটা শুকিয়ে একটু হয়ে আছে। নাজমা চৌধুরী সব ভেবে দীর্ঘশ্বাস ফেলল।